হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ছোট্ট একটা ব্লগ, কিন্তু ভীষণই উপভোগযোগ্য। দুদিনের হায়দ্রাবাদ শহর। এই দুদিনের ছোট্ট হায়দ্রাবাদ শহরে আমরা রয়েছি নিউ হায়দ্রাবাদে। আর যেগুলো টুরিস্ট স্পটগুলো আছে সেগুলো কিন্তু সব ওল্ড হায়দ্রাবাদে। এবং প্রথম দিন যে স্পটগুলো দেখানো হবে, 6 থেকে 7টা স্পট আছে, সেগুলো সব ওল্ড হায়দ্রাবাদে। তাই আপনাকে নিউ হায়দ্রাবাদ থেকে যে কোনো গাড়ি বুক করে কিংবা আপনি কোনো ওলা উবের বুক করে আপনি কিন্তু চলে আসতে পারেন এই ওল্ড হায়দ্রাবাদে। আমরা চলে এসেছি আমাদের প্রথম স্পট গোলকুন্ডা ফোর্ট। এটা কুতুব শাহী রাজবংশের ক্যাপিটাল ছিল। এখানে রাজপ্রাসাদ ছিল, এখানে মসজিদ ছিল এবং এই ফোর্টটি ছিল। এই ফোর্টটার বৈশিষ্ট্য হচ্ছে এই ফোর্ট থেকে পুরো হায়দ্রাবাদ শহরটাকে দেখা যায়, যার ফলে এই রাজারা এই ফোর্ট থেকে যাতে শত্রুরা আক্রমণ না করে সেই একটা প্রোটেকশন এই ফোর্ট থেকে নিতেন। টিকিট কেটে আমরা ফোর্টের ভেতর ঢুকবো, তার আগে একটু ইতিহাসটা জেনে নেওয়া দরকার। বহু বছর আগের তৈরি এই ফোর্টের একটা বৈশিষ্ট্য হচ্ছে এর ইঞ্জিনিয়ারিং ব্যবস্থা, মানে টেকনোলজি কতটা উন্নত ছিল সেটা কিন্তু এইখান থেকে আমরা বুঝতে পারি। মানে আমাদের ইতিহাস খুঁজলে আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যবস্থা যে কতটা উন্নত ছিল সেটা কিন্তু এই ফোর্টটা দেখে আমরা বুঝতে পারি। কেন বলছি, এই ফোর্টের যে দরজাটি আছে মানে ছিল, সেই দরজার সামনে যদি কেউ একজন হাততালি দিত, সেই শব্দটা কিন্তু পুরো ফোর্টের মধ্যে গিয়ে শোনা যেত। তাহলে বুঝতেই পাচ্ছেন এদের সাউন্ড সিস্টেমের কতটা উন্নত ছিল, সাউন্ড সিস্টেম কতটা উন্নত ছিল। হচ্ছে তারামতি মসজিদ, আর এখানে এদের রাজপ্রাসাদ ছিল। পরবর্তীকালে যখন নগর উৎপন্ন, মানে মানুষ এগুলোকে ভেঙে চুরে রাস্তাঘাট তৈরি করেছে, কিন্তু এর ধ্বংসাবশেষটা এখনও রয়েছে। যে ধ্বংসাবশেষের ওপরে এলে, মানে যে ধ্বংসাবশেষের সামনে যখন আমরা আসছি, তখন কিন্তু অন্য একটা ফিলিংস হচ্ছে। মোটামুটি ধরুন 600 বছর আগে, তো ইংরেজ আমলের পর থেকে এগুলোর ভাঙাচোরা শুরু হয়েছে। তো সেই যুগে আমরা কিন্তু চলে যাচ্ছি। এখানে রাজারা বা নবাব যেটাই বলুন, তারা এখানে হাঁটাচলা করতো, এখানে তারা নামাজ পড়তেন। এবং এখানে একটি সুইমিং পুল আছে, কিন্তু তার অবস্থা ভীষণই খারাপ, সেটা দেখানোর মতো নয়। সেইগুলো এখানে কিন্তু ব্যবহার করা হতো। সুতরাং সেই যে নস্টালজিয়া, সেই নস্টালজিয়াটা আপনি কিন্তু এখানে ফিল করতে পারবেন শুধুমাত্র এখানে এলে। আমার কথা শুনে কিংবা ছবি দেখে কিন্তু সেটা বোঝা যায় না। আপনি ভাবুন, একটা রাজপ্রাসাদে, সত্যিকারের রাজপ্রাসাদে আপনি হাঁটাচলা করছেন, যেটা একটা সময় নবাবদের রাজপ্রাসাদ ছিল। তারা উদ্যানে ঘোরাফেরা করতো। এখানে বিশাল উদ্যান আছে, অনেকটাই ধ্বংস হয়ে গেছে, বিশাল এরিয়া জুড়ে ছিল। মানে ওল্ড হায়দ্রাবাদের অনেকটা অংশ নিয়ে এটা ছিল, যেটা ওল্ড হায়দ্রাবাদের মধ্যে আপনার হয়ে গিয়েছে, মানে বাজার ঘাট সব তৈরি হয়ে গিয়েছে। কিন্তু যেটুকুনি আছে সেইটুকুনির মাটিতে আপনি যখন পা দিচ্ছেন, সেই যে ফিলিং, এই ফিলিং ভাষায় বর্ণনা করা যায় না। চলে এসেছি আমাদের সেকেন্ড ভিউ পয়েন্ট চারমিনারে। চারমিনারে যাওয়ার আগে এখানে একটা মক্কা মসজিদ আছে, সেখানে আমরা যাব। চলে এসেছি দেখুন মসজিদের ভেতরে। এখানে 10,000 লোক একসঙ্গে নামাজ পড়তে পারে। খুবই সুন্দর একটা জায়গা। তবে আমার একটু একটা জিনিস খুব খারাপ লেগেছে, সেটা হচ্ছে মহিলাদের মাথায় ওড়না ছাড়া বা কাপড় ছাড়া এখানে ঢুকতে দেওয়া হয় না, যেটা আমার ভালো লাগেনি। তাই মসজিদের সামনে থেকেই আমি চলে এসেছি। যাবো এবার আমরা চারমিনারে। আর এই চারমিনারে যাওয়ার পথে সুন্দর একটা বাজার বসছে। পার হেড 25 টাকা করে টিকিট কেটে আমরা চারমিনারের ভেতর ঢুকেছি। এবার চারমিনারের ভেতরে ঢুকবো এবং দেখবো। তার আগে একটু ইতিহাসটাকে ঝালিয়ে নেওয়া যায়। আগে যে স্পটটাতে গেছিলাম, অর্থাৎ গোলকুন্ডা ফোর্টে কুতুব শাহী রাজবংশ প্রথম এসে নিজেদের রাজত্ব স্থাপন করেছিল, কিন্তু সেখানে প্রচুর জলকষ্ট ছিল। এর ফলে কুতুব শাহী রাজবংশের পঞ্চম রাজা জলকষ্ট দূর করার জন্য এখানে
অর্থাৎ এই চারমিনারে, মুসি নদীর তীরে এই চারমিনারে নতুন নতুন রাজপ্রাসাদ প্রতিষ্ঠা করেছিলেন। সিঁড়ি ছিল ঘোরানো ঘোরানো, সেই ঘোরানো ঘোরানো সিঁড়ি দিয়ে আমরা চারমিনারের ভেতরে উঠে এসেছি। ভেতর থেকে আবার সেই ঘোরানো ঘোরানো সিঁড়ি দিয়ে আমরা নিচে নেমে এসেছি। তবে এখন কিন্তু ভিডিওটা মিস করে চলে যাবেন না, কারণ এবার আমরা যাবো খেতে। এখানে একটা ভালো নাম করা বেকারি শপ আছে, দারুণ দারুণ বেকারি জিনিসপত্র আছে, সেগুলো কিন্তু খাবো। বেকারিতে খাওয়াটা একেবারেই মিস করবে না, একদম চারমিনারের পাশেই আছে। আর এখানে ইরানি চা খেতেই হবে, আমরা নিয়েছি। এখানে ইরানি চা নিয়েছি, এখানে ওসমানি বিস্কুট নিয়েছি, আর এখানে নিয়েছি মাস্কাপান। বিস্কুটটা সব অসাধারণ, ভেতরটা ভীষণ নরম আর ভেতরটা কিন্তু মুচমুচে, দারুণ বিস্কুট। আর চাটা দাদা খেয়ে দেখাচ্ছে, যেটা করেছে কিন্তু ইরানি চা বলতে একদম যেটা মনের মধ্যে ছিল সেই জিনিসটা আসেনি। মোটামুটি হয়েছে 25 টাকা দাম, সেটা ভালো হয়েছে, কিন্তু নরমই কোনো আমি পাইনি। এসেছি থার্ড ভিউ পয়েন্ট, চৌমহল্লা প্যালেস। চারমিনার থেকে মাত্র ওই 5 থেকে 6 মিনিট হেঁটেই কিন্তু আপনি এখানে চলে আসতে পারেন। সালে নিজাম আলী খান আসাফজাহ এই প্যালেসটি তৈরি করেছিলেন, এই জন্য এটাকে নিজাম প্যালেসও কিন্তু বলা হয়। প্রাসাদের বৈশিষ্ট্য হচ্ছে এখানে বিশাল একটি দরবার আছে, যার নাম হচ্ছে খিলবাত। নিজামের বংশধরেরা বিভিন্ন দেশের ভালো ভালো জিনিসগুলো, পৃথিবীর বিখ্যাত কিছু জিনিস এখানে কালেক্ট করে এনেছিলেন, সেগুলো এখানে মিউজিয়ামে রাখা আছে। এছাড়া এখানে 2টি প্রাঙ্গণ আছে, এছাড়া একটি ঝর্ণা আছে। আচ্ছা, আমি এত কিছু কথা বলছি কিন্তু এটা বলা হয়নি যে এই হায়দ্রাবাদে কখন আসবে। ঘটনাটা হচ্ছে যে এর সিজন টাইম হচ্ছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, কিন্তু এখন সেপ্টেম্বর মাস, আজকে সেপ্টেম্বরের 7 তারিখ। তবে আজ আমরা যে ঘুরছি বেশ রোদ আছে, কিন্তু এখানে ওয়েদারটা এত ভালো, রোদের মধ্যেও বেশ সুন্দর একটা হাওয়া বলছে, যার ফলে এত রোদে ঘুরতেও কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। ভীষণই ভালো ওয়েদার। আমাদের কলকাতার মতো যে একটা ভীষণ ঘামের ব্যাপার, সেটা কিন্তু এখানে হচ্ছে না। এত রোদেও কিন্তু ঘুরতে কোনো সমস্যা হচ্ছে না। এখন সেপ্টেম্বর মাস, তবে সিজন টাইম যেটা বললাম সেই সময় আসলে আরও ভালো ঘুরতে পারবে। বিশাল দরবার, যার নাম খিলবাত। এখানে নিজাম সিংহাসনে বসছেন এবং রাজ দরবার পরিচালনা করেন।
মহলের মাঝখানে দাঁড়িয়ে আছি। এটা দেখুন, এখানে লেখাই আছে, এটা হচ্ছে কাহিনিয়াত। আর এই যে এখানে একটা মহল দেখা যাচ্ছে ঠিক আমার বাঁদিকে, সেটা হচ্ছে আফতাব। যে মহলটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মেহতাব মহল। আর আমার পেছনটা হচ্ছে আফজাল মহল। তাহলে এই 4টে মহলের মাঝখানটা আমি দাঁড়িয়ে আছি। এর ফিলিংস কিন্তু আপনি না এলে বুঝতে পারবেন না। একটা ঐতিহাসিক নস্টালজিয়া আপনাকে কিন্তু একেবারে আচ্ছন্ন করে দেবে। চৌমহলা দেখে আমরা লাঞ্চটা সেরে নিয়েছি। হায়দ্রাবাদের বিখ্যাত ধোসা দিয়ে লাঞ্চ করেছি। আর এরপরে যে পয়েন্টটা সেটা ছিল বিড়লা মন্দির, কিন্তু দুর্ভাগ্যবশত ওই পয়েন্টটাতে আমরা যেতে পারিনি, কারণ হচ্ছে আজকে চন্দ্রগ্রহণ আছে, সেই কারণে ওই বিড়লা মন্দির বন্ধ থাকবে। তাই আমরা চলে এসেছি আরেকটা স্পটে, সেটা হচ্ছে লুম্বিনী পার্ক। আর এই লুম্বিনী পার্কের পেছন দিকে আছে হুসেন সাগর। লুম্বিনী পার্কে আমরা ঘুরবো, আর হুসেন সাগরে বোটিংয়ের ব্যবস্থা আছে, সেখানে বোটিং করবো। সাগরে এখান থেকে আমরা একটা বুদ্ধ স্ট্যাচু আছে, বোটে করে সেই বুদ্ধ স্ট্যাচুতে যাব। আর এখন যেহেতু গণেশ পুজো চলছে, এখানে গণেশ ঠাকুর বিসর্জন হচ্ছে, কালকেও বিসর্জন হয়েছে, আজকেও কিছু কিছু গণেশ ঠাকুর বিসর্জন হচ্ছে। তো সেই বোটে করে যাওয়ার পথে যদি গণেশ ঠাকুরের বিসর্জনটা দেখতে পাই, সেটা আরেকটা নতুন অভিজ্ঞতা হবে, আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তাহলে চলুন, বোটের টিকিট কেটে নিয়েছি, এইবার বোটে গিয়ে বসছি। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি হুসেন সাগরের ঠিক মাঝখানে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর আশা করি আপনারা বুঝতে পারছেন কতটা রোদ আছে। রোদে কিন্তু তাকানো যাচ্ছে না, কিন্তু ভীষণ সুন্দর হাওয়া বইছে, যার ফলে রোদের মধ্যে হাঁটতে কিন্তু অসুবিধা হচ্ছে না। যে বুদ্ধদেবের স্ট্যাচুটা ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছেন, অনেকটা উঁচু। দেখুন, একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে লার্জেস্ট মনোলিথিক স্ট্যাচু, অর্থাৎ একটা পাথরকে কেটে কিন্তু এই বুদ্ধদেবের মূর্তিটা তৈরি হয়েছে। সাধারণত অ্যাকচুয়ালি এই হুসেন সাগর হচ্ছে একটা আর্টিফিশিয়াল লেক। এটা তৈরি হয়েছিল 1562 খ্রিস্টাব্দে। শাহ আলীর নামে এই লেকের নামকরণ করা হয়েছে হুসেন সাগর। আর তিনি ছিলেন সেই সময়ের রাজত্বকালের প্রধান কারিগর। সাগর ঘুরে নিয়ে আমাদের প্রথম দিনের হায়দ্রাবাদ ভ্রমণ কিন্তু মোটামুটি শেষ হলো। তবে একটি উপরি পাওনা কিন্তু আজকে আমরা পেয়েছি। হায়দ্রাবাদে যে এত ভালো গণেশ পুজো হয় সেটা কিন্তু আমার সত্যি জানা ছিল না। আর এই গণেশ পুজোর বিসর্জন হচ্ছে এই হুসেন সাগরে। হুসেন সাগর থেকে বেরিয়ে আমরা একটু এগিয়ে এসেছি, গণেশ পুজোর বিসর্জন দেখছি। সবচেয়ে বড় কি ভালো জানেন তো, এখানে ভিড়ভাড়টা একদম নেই। খুব সুন্দরভাবে এবং নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে এখানে গণেশ ঠাকুরের বিসর্জন হচ্ছে। আর কালকে কিন্তু আমরা যাব দারুণ একটা জায়গায়, রামোজি ফিল্ম সিটিতে। হায়দ্রাবাদ এলে এই যে ভিউ পয়েন্টগুলো দেখালাম, এগুলো তো দেখতেই হবে। আর অবশ্যই একদিন হাতে সময় রেখে রামোজি ফিল্ম সিটি কিন্তু আপনাকে দেখতেই হবে। আজকের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।